সুপ্রিয় দর্শক, আমি রাশেদ লিমন স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। ভিসা নীতি নয়, অন্য আইনে মার্কিন নিষেধাজ্ঞায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, যদিও তার বিরুদ্ধে তোলা অভিযোগ অসত্য বলে উড়িয়ে দিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আগে জানত পররাষ্ট্র দপ্তর, তবে বিষয়টি নিয়ে উৎসাহী হওয়ার কিছু নেই বলছেন বিএনপি মহাসচিব। এ বিষয়ে মন্তব্য করার কিছু নেই বলছে আওয়ামী লীগ। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় মার্কিন নীতি যখন যেমন আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক, আছেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও চাইলে আলোচনা অংশ নিতে পারেন, সেজন্য টেলিভিশনে দেখানো নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনার মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। অসত্য অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের, প্রমাণ করতে পারলে মেনে নেবেন শাস্তি। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে বিজয়ীর সমর্থকদের উল্লাস, কয়েক জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ, কক্সবাজারে নিহত একজন, ভোট পড়েছে 30% বেশি, জানালেন সিইসি। উৎপাদন বাড়াতে কৃষি প্রযুক্তিতে অভিজ্ঞ অস্ট্রেলিয়ার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সাগরের নিরাপত্তায় কোস্ট গার্ডে সহায়তার প্রস্তাব ওজি পররাষ্ট্রমন্ত্রীর। শিক্ষা জীবনের শুরুতেই ধাক্কা, ভিকারুন্নেসার 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই রাখলেন হাইকোর্ট। অপেক্ষমান তালিকা থেকে শূন্যস্থান পূরণ ও অনিয়ম তদন্তের নির্দেশ। এবং ইরানের প্রেসিডেন্ট রাইসির মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মন্ত্রিসভার সদস্যরা। তাবরিজেও লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়। বৃহস্পতিবার বাংলাদেশে একদিনের শোক। ফিরবো মূল আলোচনায়। সৌরভ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। স্বাভাবিকভাবে আজকে টক অফ দ্য টাং জেনারেল আজিজের বিরুদ্ধে যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, যদিও তিনি বলেছেন তার বিরুদ্ধে আসলে আমরা প্রথমে হয়তো অনেকে ধারণা করেছিল বা ভিসা নীতির আওতায় এটা, কিন্তু পরে যেটা স্পষ্ট হয়েছে যখন কাগজটা আসলো, যেটা দুর্নীতির অভিযোগে তার এবং তার পরিবারকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়েছে। সেক্ষেত্রে আর কি মানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আসলে তিনি বলছেন অসত্য এবং ভিত্তিহীন এগুলো। প্রথমত হচ্ছে যে আইনেই দেওয়া হোক, বাংলাদেশের একজন সাবেক সেনাপ্রধান তার পরিবার এবং তার পরিবারের সদস্যদের উপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। এটি আমাদের জন্য খুব স্বস্তিদায়ক নয়। দুর্নীতির অভিযোগ করেছেন, প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন, এবং যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত তো ডোনাল্ডো কয়েকদিন আগে সফর করে গেছেন, তার পরে নিয়েছে, এটা ভাবার কারণ নেই। সিদ্ধান্তটা আগেই হয়েছে। যুক্তরাষ্ট্র তার মতো করেই যখন প্রয়োজন মনে করেছে তখন এটা প্রচার করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এটি দূতাবাসকে আগেই জানানো হয়েছে এবং সেটাই কূটনৈতিক রীতি। এমনকি ভিসা নীতি যখন ঘোষণা করেছিল সেটাও কিন্তু তারা বাংলাদেশকে আগে অবহিত করেছিল সংবাদ মাধ্যমে আসার আগে। মানে আমরা এই যেসব অভিযোগ, এক হচ্ছে যে বাংলাদেশে যারা পদাধিকারী, ক্ষমতাসীন, প্রশাসনের যারা উচ্চ পদে থাকেন, সামরিক বেসামরিক, তাদের প্রভাব বিস্তারের বিষয়টি খুব অজানা নয়। তারা পদে থাকতেও আলোচনা হয়, পদে থেকে সরে গেলে একটু বেশি আলোচনা হয়। এখন বাংলাদেশেরই উচিত হবে তার বিরুদ্ধে যেসব অভিযোগ সেটা তার বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য তদন্ত করা। এবং সাবেক সেনাপ্রধান তো বলেছেন তিনি তদন্তে যা আসবে, তদন্তে যে সত্য প্রমাণিত হয় মাথা পেতে নেবেন। এখন অনেকগুলো বিষয়, তিনি সেনাপ্রধান থাকতে যেসব দুর্নীতির অভিযোগ জানি না তদন্তে আসবে, তিনি সেনাপ্রধান থাকতে তার ভাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, তার মৃত্যুদণ্ড মওকুফ করা হয়েছে কিনা, যদি হয়ে থাকে সেখানে তার প্রভাব কতটা ছিল। মানে এটিতে হচ্ছে দুর্নীতির বাইরে যে বিষয়। এখন প্রধান বলতে পারে যে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করেছেন,
রাষ্ট্রপতির ক্ষমা তো এরকম যত মৃত্যুদণ্ড হয়েছে, যারা মৃত্যুদণ্ড পেয়েছে সবাইকে ক্ষমা পেয়েছেন, তাহলে এই বাছাই করা কেন? এটা সব আমলে, বিএনপি আমলে, সুইডেন আসলাম না, বিএনপি আমলে, হ্যাঁ সুইডেন আসলামের তাকে সুইডেন থেকে নিয়ে এসে এখানে তার মৃত্যুদণ্ড রহিত করা হয়েছিল। তা আমাদের ক্ষমতার মানে আইনের শাসন আর ক্ষমতার শাসন এই দুটোর মধ্যে পার্থক্য দেখি আমরা সব সময়। এটা যদি না থাকে তাহলে যুক্তরাষ্ট্র কেন কোনো রাষ্ট্রই বাংলাদেশের কোনো বিষয়ে প্রশ্ন করতে পারত না। এখন এটির সম্পর্কে, দ্বিপক্ষীয় সম্পর্কে কতটা প্রভাব পড়বে, একটা ধাক্কা তো বটেই। কতটা প্রভাব পড়বে সেটি নির্ভর করবে বাংলাদেশ এটা কূটনৈতিকভাবে কতটা সক্ষমতা ও স্বচ্ছতার সঙ্গে মোকাবেলা করতে পারে। তবে এটা ব্যক্তির বিষয়। যেমন র্যাবের 7 জনের বিরুদ্ধে এবং র্যাব প্রতিষ্ঠান হিসাবে র্যাবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ছিল সেটা কিন্তু প্রত্যাহার করা হয়নি। যদিও ডোনাল্ড লো বলেছেন যে আগের চেয়ে মানে র্যাবের নিষেধাজ্ঞার পর মৃত্যুদণ্ড কি বলে বিচার বহির্ভূত হত্যা অনেক কমেছে। দেখুন এটি বাংলাদেশের জন্য খুব গৌরবজনক যে একটি অন্য দেশ নিষেধাজ্ঞা দেওয়ার পরে আমাদের এখানে বিচার বহির্ভূত হত্যা কমে যায়। কিন্তু আমরা নিজেরা কেন কমাতে পারি না? বিএনপি আমলে যখন র্যাব তৈরি হয়েছিল, কিন্তু তখন এখন যারা ক্ষমতায় আওয়ামী লীগের নেতারা কিন্তু এর প্রচণ্ড বিরোধিতা করেছিলেন, এমনকি র্যাব নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। কিন্তু ক্ষমতার পালাবদলের পর দেখলাম যে একইভাবে মানে একই দৃষ্টিভঙ্গিতেই র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী চলছে। আইনের শাসনের প্রধান শর্ত হচ্ছে যে পদেই থাকুক না কেন তাকে জবাবদিহির আওতায় আনা। সেটি আমরা যদি নিশ্চিত করতে পারি তাহলে অন্য দেশের এই নিষেধাজ্ঞা বা কোনো অবরোধ আরোপের প্রয়োজন হয় না, বা তারা এটি করতে পারে না। প্রশান্তদা, যেটি বলছিলেন সৌরভ ভাই, যে কারণেই বা যে আইনই হোক না বাংলাদেশের জন্য সুখকর না, সেক্ষেত্রে তিনি বলছেন, আমরা দেখলাম জেনারেল আজিজ তিনিও যেটি বলছিলেন যে তদন্ত হোক, যে অভিযোগগুলো আনেছে, বা সৌরভ ভাই যেটা বলছিলেন যে তদন্ত করে দেখতেই তো হয় তার বিরুদ্ধে অভিযোগটা কথা করা হয়েছে, সেগুলো কতখানি কি? হ্যাঁ, এটা তো ঠিক। জেনারেল আজিজ ওনার বক্তব্য পরিষ্কার করেছেন এবং সৌরভ ভাই যেটি বললেন, প্রথম কথা হচ্ছে এই অভিযোগগুলো বাংলাদেশের কোনো আইনি ফোরামে কখনো উঠেছে কিনা? উঠেনি তো। তাহলে ওনার আত্মপক্ষ সমর্থনের ওনার পুরো অধিকার আছে, সেটি উনি কাকে দিবেন, কী কারণে দিবেন? অনির্দিষ্ট অভিযোগ। একটা দেখলাম যে ভাইকে কন্ট্রাক্ট দিয়ে ঘুষ নিয়েছেন, তো নিজের ভাইকে কন্ট্রাক্ট দিয়ে ওখান থেকে আবার ঘুষ নিতে হবে কেন? আবার উনি ক্লিয়ার করেছেন, এমনকি বিজেপিতে থাকা গেলেও উনি এটা করেননি। তো আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে, বিশ্বব্যাংক একসময় পদ্মা সেতু নিয়ে এরকম কথাগুলো বালখিল্যপনা করেছিল যে অ্যাটেম্পটেড করাপশন বলে। তো আপনি লক্ষ্য করে দেখবেন যে ওনার বিরুদ্ধে যেগুলো বলা হচ্ছে এগুলো কিছুটা অনির্দিষ্ট অভিযোগ। ওই আল জাজিরার প্রাইম মিনিস্টার্স ম্যান, যেটি ওটা আরও একটু আপনার মানে একেবারেই কোনো কোয়ালিটি প্রোডাকশন বলে আমার নিজের মনে হয়নি, কিছু সেন্সেশনালাইজ করেছে, এইগুলোই বলছে। বাট উল্লেখযোগ্য বিষয় হচ্ছে হোয়াট এভার অ্যাকশন দে আপনার ইম্পোজড, এটাকে আমার কাছে প্রোপাগান্ডা ব্যান মনে হচ্ছে, এক ধরনের না প্রোপাগান্ডা ব্যান, ইনস্টিটিউট অফ যে একটা ডিউ প্রসেস করা। ওনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ কোথাও ক্ষুণ্ণ বা বিপন্ন হয়ে থাকে, তারা এগুলো ফোরামে কিন্তু তুলতো, সবার আগে ওনাকে জানাতো, সরকারকে জানাতো। এগুলো কিন্তু ওনারা কিছু করেনি। এটি একেবারেই একতরফা, একেবারেই আমার মনে হয় এইটি একেবারেই আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগবিহীন একটি ফোরাম। তবে খুব গুরুত্বপূর্ণ হলো, অনেকেই যেগুলি প্রচার করতে চেয়েছিল, দিস অ্যাকশন ইজ অ্যাবসলিউটলি আনরিলেটেড উইথ ইলেকশন। যে ভিসা নীতি কথিত যেটা বলেছে, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা ওনারাই ক্লিয়ার করেছেন। তারপরের কথা থাকে যে বিদেশের কেউ একজন আমার দেশের সাধারণ নাগরিকের উপরও অন্যায় আইনি বেআইনি ব্যবস্থা চাপালে সেটার আমি প্রতিবাদ করব, ওটার জন্য আমি লজ্জা পাবো কেন? হ্যাভ আই ডান সামথিং রং?
আমার বিষয় হচ্ছে যদি ওনাকে উপযুক্ত ফোরামে এই অভিযোগগুলো তোলা হতো তাহলে উনি জবাব দিতে পারতেন, সুযোগ ছিল। তো আপনি সেই সুযোগ না দিয়ে আগেই তো আপনি তাকে রায় ঘোষণা করলেন। ওয়াই? আমার দেশের একজন নাগরিক এবং একটি প্রতিষ্ঠানের উনি প্রধান ছিলেন, সেই প্রতিষ্ঠান সম্পর্কিত কোনো অভিযোগ যদি থাকে এগুলো প্রতিবেদন করবার ব্যবস্থা ওই প্রতিষ্ঠানেই আছে, এটার জন্য আমেরিকায় দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। তবে তারা যদি মনে করেন নরিয়াগার মতো বা অন্য কারো মতো কারো কোনো কাজে মার্কিন অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ বিপন্ন হয়েছে, সেটিও তারা জানাতে পারতেন, সেটাও তো তারা জানাননি। তাইলে অভিযোগ জানাননি, সাক্ষী সাবুতের বালাই নেই, আপনাকে ইনফর্ম করে নাই, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় নাই, শাস্তি ঘোষণা করে দিল। তো স্বাভাবিকভাবেই ওনার মতো মানুষের পক্ষে বা আপনি আমি হলো আমরা কীভাবে এখানে আত্মপক্ষ সমর্থন করতাম। আর ওনারা যেটা বলেছেন যে করতে চান, এখনও প্রপাগান্ডা হিসেবে যে পাবলিশ করেছেন, দেখবেন ওরা কিন্তু এগুলো সাধারণত বলে না, যাকে নিয়ে অ্যাকশন নেয় তাকেই জানায়, ওনারা কিন্তু পাবলিশ করেছেন এটি। সো এটা একটা প্রপাগান্ডার মতো হয়ে গেছে। সত্যি সত্যি তাদের এই শূন্য সহিষ্ণুতার বিরুদ্ধে যেগুলি বলে বড় বড় কন্ট্রাক্ট, তাহলে আফগানিস্তানে ওনারা কী করেছে আপনারা দেখেছেন, যে সিভিল কন্ট্রাক্টররা আর্মি অফিসারদেরকে খুন করছে যারা এই দুর্নীতিতে সহায়ক হয়নি। পুরো আফগান অপারেশন ইউএস কলাপস হয়ে গেল দুর্নীতির কারণে, এবং তাদেরই বড় বড় রিপোর্ট, বোথ আমেরিকান এবং আফগান কন্ট্রাক্টর যারা আছে, ইরাকে কন্ট্রাক্টর আছে, তারা কি এদের কাউকে নিষেধাজ্ঞা দিয়েছেন? ওটা তো সরাসরি মার্কিন ডলার ইনভলভ ছিল, মার্কিন প্রতিরক্ষা বাজেট ইনভলভ ছিল, মার্কিন সামরিক কন্ট্রাক্টর ইনভলভ ছিল। স্নোডেনের যে ফাঁস করে দিল, এগুলো আপনি দেখেন, আপনি ওইগুলো নিয়ে তো ওনাদেরই বিষয়। তো আজকে সবচেয়ে অবাক করবার বিষয় হচ্ছে যে দেখেন, হয়তো ওনাদের শক্তি আছে, ক্ষমতা আছে, বড় দেশ, তারা মনে করে যে দ্য ওয়ার্ল্ড ইজ স্টিল ইন আমেরিকান সেঞ্চুরি আছে, এই জন্য ওনারা হয়তো এইভাবে করছেন। আই ডোন্ট নো, আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা বা আমার এটা নিয়ে আমার কোনো নলেজও নেই। কিন্তু জেনারেল আজিজ যেটি বলেছেন, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। তাকে তো কোনো কিছু জবাব দেওয়ারই সুযোগ হয়নি, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি, অভিযুক্তই কোনো অভিযোগ কোনো আইনি ফোরামে উঠেই নেই। তো উনি কী জবাব দেবেন, কাকে জবাব দেবেন? ওরা গণমাধ্যমে দিয়েছে, উনি গণমাধ্যমের সামনে বলেছেন, অ্যান্ড হি ইজ ডান দ্য রাইট থিং। তবে এই সুযোগে এইটিও দেওয়া উচিত যে কোনো আগেও লক্ষ্য করবেন র্যাবের এই যে 7 খুন নারায়ণগঞ্জে বা অন্য কিছু, তবে র্যাবের প্রতিষ্ঠানের উপর কিন্তু কোনো নিষেধাজ্ঞা, তারা ব্ল্যাঙ্কেট নিষেধাজ্ঞা দেয়নি ব্যক্তির উপর, নির্দিষ্ট কোনো ব্যক্তি, হ্যাঁ, কোনো ব্ল্যাঙ্কেট নিষেধাজ্ঞা প্রতিষ্ঠানের উপর নেই, কোনো প্রতিষ্ঠানের উপর নেই বাংলাদেশে। বরং ডোনাল্ডো বলেছেন র্যাবের অনেক উন্নতি হচ্ছে আগের বার এসে, এবং হচ্ছে ওনাদের দিক থেকে। র্যাব ওয়াজ ট্রেন্ড বাই দ্যাম, আমেরিকার ট্রেন্ড র্যাব। তো তারা তাদের ট্রেনিং অনুযায়ী কাজ করছে কিনা সেটি তারা হয়তো দেখতে চেয়েছেন, হয়তো বলছে যে আমাদের ট্রেনিং অনুযায়ী হচ্ছে না, অ্যান্ড উই ডোন্ট নো হোয়াট ট্রেনিং দে অ্যাকচুয়ালি গেভ দেম। এখন এই দায়িত্ব আমাদের নিতে হয়। তো এই কারণে আপনি দেখবেন, তাহলে তো যারা ট্রেনিং করতে পাঠাইছে তাদের তো ডেফিনেটলি হয়তো ভালো ট্রেনিং দেয় নাই, আমার টাকা ফেরত দাও, আমি পাঠিয়েছি ভালো ট্রেনিং দিতে, হয়তো এটা তারাই বলবেন, যারা ট্রেনিং দিয়েছেন তারাই বলবেন, কারণ ওরাই ক্লেম করছেন যে আওয়ার ট্রেনিং ডিডন্ট ওয়ার্ক। যদি ডিডন্ট ওয়ার্ক হয়, আমার টাকা ফেরত দাও, যে আমাদের টাকা ফেরত দেন। আমি আমি যে তাকে ছুটি দিয়েছি 30 দিনের 60 দিনের সবেতন, ওটা আমার টাকা। ওরা হয়তো ইকুইপমেন্ট দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট দিয়েছে, আমি সবেতন ছুটি দিয়েছি 3 মাসের 6 মাসের, টাকা দিয়ে আমার টাকা ফেরত দেন। আমি যদি কমার্শিয়াল টার্মে বলবো আমার টাকা ফেরত দেন, ভালো ট্রেনিং দিতে পারেননি, বাগাড়ম্বর করেছেন, এগুলোই তো। তো দেখুন, আমি একটু সিরিয়াসলি বলি যে ওনারা এটা না করে যদি এই সাক্ষ্য প্রমাণগুলো যথাযথ আইনি ফোরামে, মার্কিন কিংবা বাংলাদেশ, ওনারা যদি পেশ করতেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেন এবং একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতেন, তাহলে আমরা বুঝতাম ইয়েস, এখানে একটি আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তার ফলাফলটা আসছে। তো এটা না করে হঠাৎ শাস্তি নেমে আসলো আসমান থেকে, আর আমি বলবো যে আমার জন্য এটা লজ্জার। হোয়াই? লজ্জা তো ওর, যে আইনি প্রসেস পালন করে নাই, যে ক্যাম্পাসে হত্যাকাণ্ড করে এগুলোর বিচার হয় না, 6,500 মানুষ নিখোঁজ হয় আমেরিকায় প্রতিদিন, যেভাবে এই ক্যাম্পাসে দমন করলো, তার উপর যেভাবে গাজা নিয়ে তার যে একটা ভীষণ দ্বিচারিতা, এবং আইসিসি নিয়ে যে ভীষণ দ্বিচারিতা। কেন? আইসিসি সবার যুদ্ধাপরাধের বিচার করতে পারবে, ইসরায়েল বা আমেরিকার করলে আপনি তাকে স্যাংশন দিচ্ছেন, আইসিসির বিচারক কৌশলী সবাইকে বলে স্যাংশন দেবে তারা। এটা কি? এটা বিশ্ব ব্যবস্থার প্রতি একটা হুমকি না? এটা করাই হচ্ছে যুদ্ধাপরাধ, আন্তর্জাতিক অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল দিয়ে যাতে এই সমাজ সভ্যতার যেটুকু অগ্রগমন হয়েছে এটা এনশিওর করা যায়। এখন তাকে আপনি স্যাংশন দিচ্ছেন, তাদের উপর আপনি ব্যান করবেন, যারা যুদ্ধাপরাধ তদন্ত করবে, করিম খানের উপর দিবেন, প্রসিকিউটিভ জাজদের উপর দিবেন,
জাহাজদের উপরও নাকি স্যাংশন দেবে। সো এটা কোন ধরনের অসভ্যতা? আমি এই জন্যই বলছি যে একছোকা, ভীষণ ইউনিল্যাটারাল, unsubstantiated, unfounded, even didn't they attempt to মানে establish the যেগুলো অ্যাকুজিশন করবে কিছুই করে নাই, নিজে নিজে বলছে। তা আরেকদিন আরেকজনের উপর বলবে আমার আপনাকে পছন্দ না, আমি বললাম আপনি দুর্নীতি করেছেন। তো ভাই সাক্ষী সাবুত দেন, আইনি ফোরামে আসেন, আমাকে আত্মপক্ষ সমর্থনের দেন, ওটা তো আইনের দেশ বলে। তো আইনের দেশ হলে জেনারেল আজিজ আইনের এই সুবিধা পাবেন না কেন? আমি কেন পাবো না, আপনি কেন পাবেন না? এমনি শাস্তি দিয়ে দিবেন। বাট আমি মনে করি যদি এখানে সত্যি সত্যি কোনো কিছু হয়ে থাকে, অতীতে নিশ্চয়ই হয়েছে, বিভিন্ন সময় আমরা দেখেছি, ওই প্রতিষ্ঠানেরই নিজস্ব বিধিবিধান আছে এগুলো প্রতিকার করার জন্য। এটা আটলান্টিক দৌড়াইতে হয় না। কাজল ভাই, এই যেটি বলছেন সৌরভ ভাই একটু, যে এরপরে দেখতে হবে যে দু দেশের সম্পর্কের এর কোনো প্রভাব। আমি এটা বুঝিনি, কারণ র্যাবের 7 জন হাই অফিসারের উপর যখন ব্যান দিল, তখন যদি সম্পর্কে কোনো ধাক্কা না লাগে, এক আজিজ সাহেবরে দেওয়ার পরে কেন সম্পর্কে ধাক্কা লাগবে বলে সৌরভ ভাইয়ের মনে হলো? এটা আমার কাছে ক্লিয়ার হয়। আপনি বলেছেন সম্পর্কে একটা ধাক্কা লাগবে, সরকারের সেটি কিভাবে মোকাবেলা করবে। না, আপনি এই শব্দটা ব্যবহার করছেন, অবশ্যই একটা ধাক্কা লাগবে। আপনার হয়তো এই মুহূর্তে মনে নেই। তো 7 জনের বেলা ধাক্কা না লাগলে একজনের বেলা ধাক্কা লাগার কিছু নেই, এটা হলো নাম্বার 1। আর র্যাবের উপর কোনো নিষেধাজ্ঞা আসেনি, র্যাবের 7 জনের উপর নিষেধাজ্ঞা এসেছিল, ইনক্লুডিং দেন ডিজি বেনজির আহমেদ সহ। তারপর কিন্তু আবার বেনজির সাহেব এবার একটা শর্ত সাপেক্ষে একটা সেমিনারও জয়েন করতে গিয়েছিল, ইউএনের একটা সেমিনার। আর এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকার ওই যে এইভাবে পারিনি ওইভাবে একটু বুঝাই দিলাম, হয় না গ্রাম দেশে একটা। কারণ দেখেন, তারা ইলেকশনের আগে তাদের একটা ভাব ছিল অন্যরকম, তারপরে তো লু এসে অন্য। এখন এইটা যে একটা দিল, এটা কিন্তু তারাও বলছে যে এটা ভিসা নিষেধের ব্যক্তির উপর। এই ব্যক্তিটারও তো মানবাধিকার আছে। আমেরিকা তো মানবাধিকারের ফেরিওয়ালা সারা পৃথিবীতে, তাই না? যদিও তারা গাজায় হাজার হাজার মানুষ মারে, নিজের দেশে পাখির মতো গুলি করে মানুষ মারে, তারপরে তো মানবতার ফেরিওয়ালা। তা আজিজ আহমেদের মানবাধিকার কই? সৌরভ ভাই যে ফাঁসির মুক্তির কথা বললেন, ফাঁসিতে মুক্তি কিন্তু খালি আজিজ সাহেবের ভাইয়ের হয়নি, আরও অনেকেরই হয়েছে। এবং এটা তার হয়তো তদবির থাকতে পারে, হুইচ ইজ নট প্রুভড, বা থাকলেও থাকতে পারে, কিন্তু এটা কিন্তু কোনো দুর্নীতি বা অপরাধ না। আমার ভাইয়ের জন্য হ্যাঁ, এটা অনেকের ক্ষেত্রে হয়েছে। কাজে এখন দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগগুলি কি সেটা কিন্তু আমরা কেউ জানি না, এবং ওইভাবে সুনির্দিষ্ট নেই। উনি যেটা বলেছেন, উনি সরকারের যে থাকা অবস্থায় কোনো ধরনের কোনো দুর্নীতি করে, এবং উনি তদন্ত চেয়েছেন এবং যে কোনো বিচার উনি মেনে নিতে বলেছেন। একজন ব্যক্তি যাকে দোষী বলা হচ্ছে, তার এর চেয়ে বড় আত্মপক্ষ সমর্থন তো কিছু আছে বলে, আমি আইনের লোক না, প্রশান্ত আইনের লোক জানেন। হ্যাঁ, আমেরিকা এখানে আরেকটা কাজ যেটা তাদের স্বভাব বিরুদ্ধ, কারণ আমি যতদূর জানি আইন ওদের সিস্টেম অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে নিষেধাজ্ঞা দেওয়া হয় গ্রুপভাবে, তাহলে সেটা পার্সোনালি তাকে জানানো হয়, এটা এরকম পাবলিক করা হয় না। কিন্তু তারা এটা পাবলিক করেছে, স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে করেছে, তারা এটা প্রেস নোটও দিয়েছে। ওয়াই? তার মানে এর মধ্যে কোনো ইলমোটিভ আছে। এটা হয়তো এটা কেমন, তারা যাদের নির্বাচনের আগে যাদের খুশি করতে চেয়েছিল তাদের খুশি করতে না পারে একটা সান্ত্বনা পুরস্কার তুলে দিল। যদিও বিএনপি মহাসচিব এই সান্ত্বনা পুরস্কারও নেয়নি, উনি বলেছেন যে এতে আমাদের কিছু আসে যায় না। তো এতে আমেরিকা কারে খুশি করলো, কারে বেজার করলো, এটা আমার কাছে একটা প্রশ্ন। আমি মনে করি হ্যাঁ, যে এই যে তদন্ত করে দেখা হবে না আজিজ সাহেবের বিষয়, এমনটা তো কোনো মহল থেকে বলা হয়নি। মাত্র এটা এসছে, আমরা দেখি আমাদের গভর্নমেন্ট কি অ্যাকশন নেয়, তাই না? এটা বোধ হয় আমার মনে হয় এটার জন্য আমাদের মানে সুইপিং কমেন্ট না করে উই শুড ওয়েট অ্যান্ড সি অভিযোগগুলি। তবে আমি মনে করি আইনিভাবে একটা তদন্ত হওয়া দরকার, এবং তদন্ত এই বিশ্বব্যাংকে যেরকম দুর্নীতির অভিযোগ কানাডার আদালতে মিথ্যা প্রমাণ হয়েছে, এখানেও আমরা দেখব যে আমাদের সরকার নিশ্চয়ই আজিজ সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম আমি, তাকে তো আমার মনে হলো যে তিনি চ্যালেঞ্জটা মোকাবেলা করতে রাজি। লেট হিম ফেস ইট, তাই না? তারপরে আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমেরিকাটা ঠিক কাজ করেছে কি করেনি। কারণ আমেরিকা যাই করে তাই ঠিক, এটা অ্যাটলিস্ট আই ডোন্ট বিলিভ ইট। কারণ তাদের মতো ডাবল ফেস কান্ট্রি আমি দেখি না। সৌরভ ভাই শুনছিলেন যেটা বলছিলেন কাজল ভাই, আসলে দ্বিপাক্ষিক সম্পর্কে বিএনপি বলছেন যে বিএনপির নেতাকর্মীরা যেহেতু ওইভাবেই কথাটা উঠেছিল যে বিএনপির নেতাকর্মীরা অনেকেই উচ্ছ্বাসিত, বা আমরা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন, কিন্তু বিএনপি মহাসচিব যেটা বলেছেন যে আসলে এটা উচ্ছ্বাস হওয়ার কিছু, হ্যাঁ উনি এটার ইয়া দিয়েছেন না। তো এখন কি মানে উনি উচ্ছ্বাস প্রকাশ করেননি, সেটাকে আমরা কি না আমি একদমই সেটা বলছি না। আমি প্রশ্নটা হয়তো বুঝতে পারিনি। আমি বলছি যে বিএনপি আসলে এইভাবে দেখছে যে উচ্ছ্বাস করার কিছু নেই, সেটার ব্যাখ্যা। কথা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ বলে ব্যাপার না,
আমি যেটা হয়তো কাজল ভাই কীভাবে ভাবছেন যে আমি ধাক্কা লাগতে পারে বা ধাক্কার, এটা তো ধাক্কা বটেই। আমাদের একজন সাবেক সেনাপ্রধানের ভিসা তার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, আর সুতরাং এটা তো আমাদের চিন্তার বিষয়। এখন ন্যায্যভাবে দিয়েছে না অন্যায্যভাবে সেটাই তদন্ত হোক। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে যুক্তরাষ্ট্র কোনো একটা অভিযোগ আসলেই সেটার সিদ্ধান্ত নেয়। তারা নিশ্চয়ই অন্য অন্য ক্ষেত্রে যেভাবে করেছে, র্যাবের 7 কর্মকর্তার বিষয়ে যেটা করেছে, তারা কি এটা বাংলাদেশকে তদন্ত করতে বলেছে কিনা সেটা একটা বিষয়। তারপর বাংলাদেশের তদন্তে তারা সন্তুষ্ট হয়েছে কিনা, এখন এক্ষেত্রে কি প্রক্রিয়া হয়েছে আমরা অবশ্যই প্রক্রিয়া জানতে চাইতে পারি। এখন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত, এবং এ তো ঠিক যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে দ্বিপক্ষীয় সম্পর্ক যদি অর্থনৈতিকভাবে বলি, বাণিজ্যিকভাবে বলি, আর সেটি সবলই শক্তিশালী। এমনকি ডোনাল্ড লু এসে বলেছেন, কিন্তু ডোনাল্ড লুর বক্তব্যে কিন্তু যেমন আপনি আজকে বললেন যে বিএনপির মধ্যে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, আবার ডোনাল্ড লু যখন আসলেন তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কারো কারো মধ্যে হয়তো এরকম এক ধরনের উচ্ছ্বাস থাকতে পারে, কিন্তু আচ্ছা না থাকলে খুব ভালো। কিন্তু আমি বলছি যে যুক্তরাষ্ট্র অনেক, যুক্তরাষ্ট্র না, যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্র, এক বাংলাদেশ বাদে, কারণ যুক্তরাষ্ট্র বা যে কোনো রাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এক ধরনের জাতীয় ঐকমত্য থাকে। আপনি দেখেন সেই গাজার ক্ষেত্রে আমরা সেটা নিন্দা করি, কিন্তু যুক্তরাষ্ট্র সে ব্যাপারে ডেমোক্রেট এবং রিপাবলিকানের মধ্যে পার্থক্য নেই। এমনকি ভারতের কংগ্রেস এবং বিজেপির অভ্যন্তরীণ বিষয়ে প্রচণ্ড বিরোধ আছে, কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নেই। কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্য হচ্ছে যে আমরা যদি আওয়ামী লীগ বলে যে সূর্য পূর্ব দিকে ওঠে, বিএনপি হয়তো বলবে পশ্চিম দিকে, বা আওয়ামী লীগ যদি বলে, বিএনপি যদি বলে পূর্ব দিকে ওঠে, আওয়ামী লীগ বলবে পশ্চিম দিকে। এরকম বৈরী এবং বলে বিভেদাত্মক যে রাজনীতি যদি থাকে, যে কোনো দেশে এই সুযোগ নেবে, আমাদের বন্ধু দেশ নেবে, মিত্র দেশ নেবে, এবং যারা মিত্র নয় বলে আমরা মনে করি তারা তো আরও বেশি নেবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটি একটি ঘটনা এবং বাংলাদেশের জন্য শিক্ষণীয় ঘটনা, কারণ ওই র্যাবের যে বিভেদ কাজ করেছে কিনা, মানে এটার সঙ্গে বিভেদ রিলেট না বিভেদ রিলেট হচ্ছে আমরা যে কোনো মোকাবেলা, যে কোনো কথা হচ্ছে যে মোকাবেলার ক্ষেত্রে আমাদের ন্যায্যতা, যদি এটা অন্যায় হয়ে থাকে, আমরা সব বাংলাদেশের সব মানুষ একসঙ্গে বলবে না কেন, কেউ এটা পুলকিত হবে, কেউ এটা কি বলে বেজার হবে, এই পরিস্থিতি থাকবে কেন? আমি এই ক্ষেত্রে বলছি, শুধু এই ক্ষেত্রে না, আপনি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বলেন, চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে বলেন। আচ্ছা, সময় থাকলে ফিরবো আবার আমি একটু প্রশান্তদার কাছে। একটা হচ্ছে যে এটা সুষ্ঠু গ্রহণযোগ্য তদন্ত হোক, এবং তার বিরুদ্ধে কি অভিযোগ সেটি যুক্তরাষ্ট্র যেভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্র অফিসিয়ালি বাংলাদেশ কর্তৃপক্ষকে জানিয়েছিল কিনা তারা সিদ্ধান্ত নেওয়ার আগে, সেটা বাংলাদেশ ব্যাখ্যা দিতে পারে, বাংলাদেশ ব্যাখ্যা দিতে পারে, এটি একটি জিনিস। আরেকটি যেটি বলছিলেন যে বিদেশ নীতির ক্ষেত্রে আর কি অন্যান্য দেশের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ক্ষেত্রে সেটা খুব একটা দেখা যায় না। এই তো এটা আসল জায়গায়, দ্যাটস দ্য প্রবলেম। আজকে আপনি লক্ষ্য করেন, আওয়ামী লীগ যখন দুইবার সমুদ্র সীমা জয় করলো, একেবারে স্থলভাগের সমপরিমাণ, প্রথমবার বিএনপি একটা ধন্যবাদ দিয়েছিল, ঠিক 24 ঘন্টা যায়নি, তারা বিরল একটা রাজনৈতিক অনুদারতা দেখিয়ে বললো আমরা এটা প্রত্যাহার করে নিচ্ছি। কেন? বলে এই কৃতিত্ব তো অফিসারদের প্রাপ্য, মন্ত্রীদের না, সরকারের না, প্রধানমন্ত্রীর না। লাজবাব। এটার বিপরীতে কিছুই হয় না, একমাত্র এই মাল নিয়ে আমরা কি করিব, মানে এই দল নিয়ে কি করিব টাইপের কথা বলা ছাড়া তারপরেরটাই কোনো ঝুঁকিও নিল না। 43 বছর পর মুজিব ইন্দিরা চুক্তির আমরা দহগ্রাম, আঙ্গরপোতা, ছিটমহলগুলো আনলাম না, এগুলো নিয়ে নেই, তাহলে জাতীয় অর্জনও নেই, সংগ্রামেও নেই। আপনি কোভিডের সময় যেভাবে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের কিছুটা ছাত্র ইউনিয়নেরও যেভাবে মানুষ দলে দলে মাঠে নেমে মানুষের পাশে দাঁড়িয়েছে, খাবার দিয়েছে, লাশ দাফন করেছে, অক্সিজেন দিয়েছে, বাবা ছেলের লাশ নিচ্ছেন 2:30 বাজে কুমিল্লায়, ছাত্রলীগের ছেলেরা লাশ নিয়ে ভোর পর্যন্ত দাঁড়ায় আছে, এই ঘটনাগুলো তো ঘটেছে। আজকে তো এগুলো অবিশ্বাস্য মনে হবে যেগুলো আমরা চোখে দেখেছি, সেখানেও বিএনপি পাশে আসেনি।
একবারও আসেনি। বরং যখন অর্থনৈতিক কিছুটা দুরবস্থার মধ্যে পড়ার আশঙ্কা তৈরি হয় তখন বলে শ্রীলঙ্কা হয়ে যাবে, ঝাঁপ দেন। শ্রীলঙ্কায় একটু 22 মার্চে ঝামেলা শুরু হওয়ার পরপরেই বিএনপির সমস্ত বড় নেতাদের কথাগুলো একটু দেখেন আজকে গণমাধ্যমে, ঝাঁপ দেন, বঙ্গোপসাগরে ঝাঁপ দেন, পালাবার জায়গা পাবেন না। হ্যাঁ, আমাদেরকে টক শোতেও বলেছে যে কি পরে পালাবেন, এগুলো করেছে। তো আপনি কিভাবে তাদের সাথে আমাদের মিলবে? আপনি যারা অস্ত্র চোরাচালান করে প্রতিবেশী দেশে, তাইওয়ানের কনসুলার দেয় চায়নার বিরুদ্ধে গিয়ে, ব্রিটিশ হাই কমিশনারকে যখন বোমা হামলা করে তখন বলে যে এখানে বাংলা ইংরেজি ভাই নাই, তো বিএনপির সাথে কিভাবে আপনার সাথে আমার মিলবে আপনি বলেন? জি, আমি আজকে একটা জিনিস সৌরভের কথা থেকে একটা জিনিস যে বললো না আওয়ামী লীগ ডানে বলে বিএনপি বায়ে বলে, এর বিরোধটা আসলেই তো। এবং আমি আজকে আমার মনে হয় একটা বিশাল প্রশ্ন ছিল, এই যে গাজায় ইসরায়েলের বর্বরতা দেখাচ্ছে, বিএনপি কেন কিছু বলে না? এখন বুঝলাম, যেহেতু আওয়ামী লীগ এটার প্রতিবাদ করছে এই জন্য বিএনপি নিশ্চুপ। এই হলো বিএনপির অবস্থা। কেন এছাড়া তো আমি কোনো কারণ দেখি না। কারণ তার সঙ্গী সাথী সব নাকি মুসলমানদের জন্য জান কুরবান ইসলামী দল, তারা গাজায় ইসরায়েলি হামলার নিন্দা করে না, যেহেতু আওয়ামী লীগ করছে। এই দলের সঙ্গে বৈরিতা যদি মিত্রতায় আনতে হয়, তাদের অপকর্মগুলির জন্য তো অ্যাটলিস্ট সরি বলতে হবে। আপনি আমার মেরে ফেলবেন, গ্রেনেড মেয়েরা আপনার ছেলের লাশ দেখতে দেবে, আপনার দরজা বন্ধ করে দেবেন, তারপরে আপনি কিভাবে আশা করেন? এটা তো রাজনীতি তো বৈষ্ণব কাব্য না যে মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না। এখানে কলসির কানা মারলে পাতিলের কানা ঢিল খেতেই হয়, তাই না? কাজে দোষটা কাউকে না দিয়ে না, আমরা মনে বাস্তবতাটাও দেখা উচিত, তাই না? আমি যেটা মনে করি, এই স্যাংশন নিয়ে আমাদের নিশ্চয়ই সরকারের যা করণীয় সরকার করবে, এটাকে রাজনীতিকীকরণ করার কোনো সুযোগ নাই। কারণ 7 জনের স্যাংশনের পরেও কিন্তু গভর্নমেন্টের মানে কোনো ধাক্কাও লাগেনি, কিছু হয় না। একজন আজিজ সাহেব, এবং তিনি চ্যালেঞ্জ করেছেন, লেটস সি হোয়াট ইজ দ্য আউটকাম অফ হিস চ্যালেঞ্জ। এবং তিনি যদি কোনো দুর্নীতি করে থাকেন, সরকার যদি প্রমাণের পরেও সেটা ব্যবস্থা না নেয়, তারপরে আমরা সরকারের বিরুদ্ধে বলতে পারবো। এখন তো বিরুদ্ধে বা পক্ষে বলার কিছু নেই, তাই না? আর কূটনৈতিক ব্যাপার স্যাপার তো অনেক জটিল, কোনটার কি মানে সেটাও তো সাধারণ মানুষের বুঝতে সময় লাগবে। তবে যেহেতু উনি সেনা প্রধান ছিলেন, বিষয়টি একটা আলোচিত, প্লাস ওই আল জাজিরা একটা প্রেমের একটা কি বলবো মানে একটা অদ্ভুত রিপোর্ট, এটার পালে কিছুটা হাওয়া দিয়েছে। উনি তো ওইটার ব্যাপারে বলেছেন। আমি বলছি না উনি নির্দোষ কি দোষী কি নির্দোষ, সেটা আমার জাজমেন্টের ব্যাপার না। উপযুক্ত কর্তৃপক্ষের জাজমেন্টের যাদের দায়িত্ব, তারা এটা তদন্ত করুন, করে বিষয়টা ক্লিয়ার করবেন, নইলে সুযোগ সন্ধানীরা সুযোগ নিতেই থাকবে। জি, ছোট্ট করে যদি সৌরভ ভাই একটু বলতেন। না, এই বিষয়ে তো কোনো এই নাই যে আমাদের জাতীয় মর্যাদা, আমাদের জাতীয় স্বার্থ এই রক্ষায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সেটা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বা অন্য যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে বিষয়টি সুষ্ঠু তদন্ত হোক, গ্রহণযোগ্য তদন্ত হোক, এবং সরকার তার ব্যাখ্যা এ ব্যাপারে সরকারের কাছ থেকে একটা ব্যাখ্যা আমরা আশা করি। আজকে আসার সময় দিতে পারেন। ধন্যবাদ সৌরভ হাসান, ধন্যবাদ ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, ধন্যবাদ জাকির কাদের, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামী আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।